This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে যে খবরে চোখ রাখবো তা হচ্ছে সাধু সেজে মাদক পাচার। নদিয়ার বাংকার রহস্যে নতুন মোড় এবার সামনে আসছে। আমবাগানে মাদক পাচারের উদ্দেশ্যেই বাংকার তৈরি করেছিল সুশান্ত ঘোষ, যে লাল নামে পরিচিত। 4 বছর আগে এই মাদক মামলায় জেল থেকে ছাড়া পায় সুশান্ত। তারপর থেকে এলাকায় সাধু সেজে সে ঘুরে বেড়াতো। গত বছরও ভীমপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধারে নাম জড়ায় এই সুশান্তর। গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপরেও এলাকায় সুশান্তকে আর দেখতে পাওয়া যায় না, কিন্তু আড়ালে থেকে সে তার মাদক পাচার চক্র চালিয়ে যাচ্ছিল বলে খবর পাওয়া যায়। বাংকারের খোঁজে পাওয়া গেলেও এখনো বাংকারের পান্ডা মানে সুশান্ত ওরফে লাল, তার খোঁজ পাওয়া যায়নি। সেই বাংকার দেখছেন আপনারা, আমরা লাগাতার সেই খবর করি। সাধু সেজে এলাকায় ঘুরে বেড়াতো এই সুশান্ত, কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর সে এলাকা ছাড়া হয়। তার বাংকারগুলোর খোঁজ পাওয়া যাচ্ছে, তার কৃতকর্মের যাবতীয় হদিশ মিলছে। সে দিনের পর দিন সাধু সেজে কিভাবে মাদক পাচার করত সে খবর পাওয়া যাচ্ছে, কিন্তু এই মাদক পাচার চক্রের যে মূল চক্রী তাকে এখনো পুলিশ ধরতে পারেনি। বাংকারের পান্ডা এই সুশান্ত ওরফে লালকে পুলিশ এখনো ধরতে পারেনি। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। এলাকায় এই মুহূর্তে একেবারে চিরুনি তল্লাশি চলছে বলা যেতে পারে এক্ষেত্রে এই পান্ডার জন্য, মানে যার নাম সুশান্ত ওরফে লাল। আমার সহকর্মী মহাদেবের কাছে আরো বিশেষ কিছু তথ্য রয়েছে, মহাদেবের কাছে যাব। মহাদেব, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে আমরা জানতে পারছি। দিনের পর দিন সাধু সেজে এলাকায় ঘুরে বেড়াতো এই সুশান্ত ওরফে লাল। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর সে এলাকা ছাড়া হয়। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মুভমেন্ট কতদূর কি এগিয়েছে, লেটেস্ট আপডেট কি, ডিটেল বলো। দেখো, তদন্তকারীরা তো তদন্ত শুরু করেছেন। জমির মালিক যারা তাদের খোঁজ চালাচ্ছেন, আর খোঁজ চালা থেকে উঠে আসে এই লাল অর্থাৎ সুশান্ত ঘোষের নাম। আর ঘোষ পরিবারের একাধিক সদস্যের নাম কিন্তু জড়িয়ে পড়ছে এই মাদক পাচারকারীর সঙ্গে। কারণ বিগত দিনে লালের যে ইতিহাস বলছে, গ্রামের মানুষ বলছেন, পরিবারের সদস্য বলছেন, তিনি 7 বছর আগে জেল খেটেছিলেন এই মাদক পাচার করতে গিয়ে। 7 বছর আগে 4 বছর জেলে থাকার পর তিনি 3 বছর আগে জামিনে মুক্তি পান। তারপর থেকে তিনি সাধু হয়ে যান, এবং সাধু হয়ে যাওয়ার পরও কিন্তু এই গত 24 সালে এপ্রিল মাসে তাকে আবারও কিন্তু মাদক আইনে তার বিরুদ্ধে মামলা রুজু হয়, এবং সেই মামলা রুজুতে তাকে না পেয়ে পুলিশ কিন্তু তাকে খোঁজ না পেয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। অর্থাৎ সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি একেবারেই এখন পলাতক। অর্থাৎ তার জমি, তার পরিবারের যে জমি বা তাদের যে জমি, সেই জমির মধ্যেই কিন্তু একটা পর একটা বাংকার, মানে 4টি বাংকার, 1টি ট্যাঙ্কার, অর্থাৎ মোট 5টি জায়গাতে কিন্তু এই মাদক লুকিয়ে রাখার ব্যবস্থা ছিল। পাশাপাশি যে টিনের ঘর তৈরি করা হয়েছিল, যে টিনের ঘরের মধ্যে মানুষের আসা যাওয়া রয়েছে, তাহলে কি সেই আসা যাওয়ার মধ্যে অনুপ্রবেশকারীদের এনে রাখা হতো ওপার থেকে, এনে তারপরে এদেরকে সুযোগ বুঝে অন্যত্র পাচার করা হতো বা অন্যত্র সরিয়ে দেওয়া হতো, বা এদেশ থেকে যারা ও দেশে যাবে তাদেরকে রেখে দিয়ে দালালির মাধ্যমে এই কাজটা করতো। সমস্ত বিষয়টা কিন্তু তদন্ত করছেন তদন্তকারীরা। যদিও দেখো, যে নামটিকে কেন্দ্র করে এখন রীতিমতো চাঞ্চল্য, তার নাম হচ্ছে লাল ঘোষ ওরফে সুশান্ত ঘোষ, যাকে সাধু বলা হচ্ছে। তিনি এখন সাধু হয়ে চম্পট দিয়েছেন অন্যত্র। তার ঠিকানা কিন্তু এখনো খুঁজে পাচ্ছে না পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছে, অথচ এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি। আর তার বাড়িতে, অর্থাৎ সে সাধু সেজে এলাকায় ঘুরে বেরিয়েছে, দিনের পর দিন ঘুরে বেরিয়েছে, কাফ সিরাপের মতো নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করেছে সে। দিনের পর দিন এই চক্রের সঙ্গে সে জড়িত ছিল, মূল পান্ডা সে, কিন্তু এখনো পর্যন্ত তাকে কোনো রকম তার খোঁজ পেয়ে ওঠেনি পুলিশ। পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাই। অবশেষে বিএসএফ কে রাজ্য জমি দিচ্ছে। নদিয়ার করিমপুরে বিএসএফ কে আউটপোস্ট তৈরির জন্য আমরা জানতে পারছি 0.9 একর জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। বাংলাদেশে এই অস্থিরতার সুযোগ নিয়ে লাগাতার অনুপ্রবেশের চেষ্টা চলছে, আর বলার অপেক্ষা রাখে না। নজরদারির পরিকাঠামোর জন্য রাজ্য সরকার বিএসএফ কে জমি দিচ্ছে না বলে বিরোধীরা অভিযোগ তুলেছিল বারবার। এরপরই করিমপুরে বিএসএফ কে জমি দেওয়ার সিদ্ধান্ত নবান্নর তরফ থেকে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত হয়। 0.9 একর জমি দেওয়া হচ্ছে আউটপোস্টের জন্য।
এবার আরামবাগের দিকে একটু চোখ রাখি, তার কারণ আরামবাগ জুড়ে যেটা জানা যাচ্ছে, মানে অভিযোগ এখনো পর্যন্ত সরকারি স্কুলে হাজার হাজার গ্রুপ ডি কর্মী নিযুক্ত হয়েছেন, এনজিওর নাম করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে। অভিযোগ এমনটাই, গুরুতর এই অভিযোগ। 2024-এর মাঝামাঝি সময় থেকে স্কুলে কাজ শুরু করলেও বেতন পাচ্ছেন না অনেকেই, এই অভিযোগও প্যারালালি আছে। কিন্তু সরকারি শিলমোহর ছাড়া কিভাবে কর্মী নিয়োগ হলো তা নিয়ে স্কুল কর্তৃপক্ষ আবার আজব যুক্তি খাড়া করছে। কর্মীর অভাব থাকায় তারা প্রশ্ন তোলেননি, কাজে লাগিয়েছেন, কিন্তু বেতন কে দেবে জানা নেই স্কুল কর্তৃপক্ষের। নিয়োগের বিষয়ে স্কুল পরিদর্শকের অফিসে কেন জানায়নি স্কুল কর্তৃপক্ষ তা নিয়েও স্পষ্ট উত্তর স্কুলগুলোর কাছে নেই। নিয়োগকারী এনজিও উধাও, নেপথ্যে কার মাথা আমরা এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি। অভিযোগকারীরা কি বলছে সেটা আপনাদের শোনাই। ফোন নাম্বারে ফোন করে বলে যে আমি এনজিও দিকতে বলছি, আমরা এনজিওর হচ্ছে কাজ দেবো এরকম স্কুলে পরিষ্কার করার জন্য, সেই অনুপ্রেক্ষিতে আমরা কাজ করছি। স্কুল কর্তৃপক্ষ কাজে নিয়েছে? হ্যাঁ, 4 মাস কাজ করছি, কোনো মাইনে পাই। যে কি বলছে মাইনে কারা দেবে বলেছে? মাইনে তখন স্যারেরা বলছে এনজিওরা মাইনে দেবে বলেছে। তাহলে আপনারা ফোন করে দেখুন এনজিও দিকে কি ব্যাপারটা হচ্ছে, ওটা তো আমাদের দায়িত্ব নেই। এনজিওর তরফ থেকে হচ্ছে, সরকারি স্কুলে হচ্ছে, এটাই বলেছিলেন, এর বেশি আর কিছু বলেননি। এখানে আমাদের পাড়াতেই আছে সুব্রত যিনি মণ্ডল নাপিতদের, ওনার আন্ডারেই আমি ঢুকেছি। এবার ওনার থেকে আরো আদার্স লোক আছে। আমাকে দিতে হয়েছে 30,000 টাকা দিতে হয়েছে। ওটা অনলাইনের মাধ্যমে গেছে। আমি একটা মুদিখানা চালিয়ে খুব কষ্ট করে টাকাটা জোগাড় করে দিয়েছি, 30,000 টাকা আমি ফেরত পেতে চাই। আরও 5 জন যেমন এই ফাঁদে পা না দেয়। আমি আর একটু ডিটেলে জানবো। আমার সহকর্মী তন্ময় বৈরাগী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তন্ময়, দীর্ঘদিন ধরে তারা কাজ করে গিয়েছেন, বেতন পাননি, তাদের অভিযোগ এমনটাই। সেক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের এখন কোথায়, তাদের পাত্তা নেই কেন? পাশাপাশি কেউ বা কারা, তারা তো টাকাও দিয়েছেন কাজের জন্য, তো সেই বিষয়টাও দেখতে হবে। এখন তাহলে সিচুয়েশন কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো শুভজিৎ, প্রতারিত যারা গ্রুপ ডির কাজ করছিল তারা এখন বর্তমানে বুঝতে পারছে তারা প্রতারিত হয়েছে। তারা একটি সরকারি স্কুলে কাজ করবে, গ্রুপ ডির এনজিও মারফত নিয়োগ। তারা ভেবেছিল যে টাকা পয়সা দিয়ে সরকারি স্কুলে চাকরি করবে, সেই জন্য তারা টাকা পয়সা দিয়েছিল। যখন 4 থেকে 5 মাস 6 মাস হয়ে গেল, যখন তারা বেতন পাচ্ছে না, তখন বিষয়টি প্রকাশ্যে আসে। আর প্রকাশ্যে আসার পরই তারা থানায় অভিযোগ দায়ের করে। আরামবাগ থানায় ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করেছে। আর স্কুলগুলি বলছে যেহেতু তারা অভিযোগটা কি দায়ের করেছেন, তারা কি অভিযোগে এই বিষয়টা ডিটেলিং দিয়েছেন যে তারা টাকার বিনিময়ে সরকারি স্কুলে এনজিও মারফত নিযুক্ত হয়েছিলেন, কয়েক মাস কাজ করার পর তা বেতন পাচ্ছেন না, এই ডিটেলিংটাতে অভিযোগে আছে? একদমই শুভজিৎ, তারা অভিযোগ করেছে তাদের প্রলোভিত করা হয়েছে, তাদের প্রলোভন দেখানো হয়েছে সরকারি স্কুলে কাজ দেওয়া হবে গ্রুপ ডির, এবং তারা টাকার বিনিময়ে তারা চাকরি করতেন, কিন্তু তারা বেতন পাচ্ছেন না। এবং যেই এনজিওর মারফত তারা নিয়োগ হয়েছেন, সেই এনজিওর সেই ব্যক্তির নামে অভিযোগ করেছে, যেটা আমরা এখন পর্যন্ত জানতে পাচ্ছি ওই ব্যক্তির মেদিনীপুরে বাড়ি। কিন্তু এখন পর্যন্ত কোনো স্কুল বা কোনো এই যারা প্রতারিত ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। আর স্কুলগুলি বলছে যেহেতু তাদের কাজের দরকার ছিল তাই তারা নিয়োগ করেছে। আর এই বিষয়টি ডিআই অথবা এডিআই অফিস কেউই জানে না। স্কুলগুলিতে ইতিমধ্যে এই যে এনজিওর কথা হচ্ছে, সেই এনজিও কি রেজিস্টার্ড কোনো এনজিও? এই এনজিওর কি নির্দিষ্ট কোনো অফিস রয়েছে, দফতর রয়েছে? এই এনজিও কি এই একা এই ভদ্রলোক চালান? সেই বিষয়গুলো আমি জানতে চাবো। তবে তার আগে এই প্রশ্নগুলোর উত্তর তোমার থেকে আমি নেব। স্কুল কর্তৃপক্ষ কি বলছে একবার শোনাই আপনাদের। আমি যেটা জানি যে কিছু এনজিও একটা সংস্থা, সেই সংস্থা এগুলোকে বিভিন্ন স্কুলে পাঠিয়েছিল, তারাই নিয়োগ করেছিল, তারাই দায়বদ্ধতা, এবং তারাই ওখান থেকে বেতন দেবে। এখানে আমাদের স্কুলে কোনো দায়বদ্ধতা নেই। তোমার স্কুলের তরফ থেকে ডাইরেক্ট বলা হচ্ছে তাদের এক্ষেত্রে কিছু বলার নেই, কোনো দায়বদ্ধতা নেই, যাবতীয় দায় এনজিওর। এবার এনজিওর খোঁজে কি বন্দোবস্ত এখনো হচ্ছে? দেখা এখন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষই হোক, যারা প্রতারিত ব্যক্তি, কেউই সেই এনজিওর সঙ্গে অর্থাৎ বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। আর ইতিমধ্যেই এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে আরামবাগ জুড়ে। কারণ কিভাবে একটি সরকারি স্কুলে বেসরকারিভাবে নিয়োগ হয় কর্মী, এবং যারা এখন পর্যন্ত বেতন পাচ্ছে না, সেই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগ জুড়ে। শুভজিৎ, বেশ, তাহলে সেক্ষেত্রে এখনো পর্যন্ত স্কুলে
এনজিও মারফত সরকারি স্কুলে নিযুক্ত হচ্ছে, স্কুল কর্তৃপক্ষ পত্রপাঠ সেটা অস্বীকার করছে, কি করে সম্ভব? দেখো, যেটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে টিআইসি বিভিন্ন স্কুলে ঘুরেছি, তারা যেটা বলছেন যে যেহেতু একটাই পাশে স্কুলে নিয়োগ হয়েছে, তাদের কাজের দরকার ছিল, তারা যেহেতু কাজ করাচ্ছে, যেহেতু আমি তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে চন্দন মাইতি রয়েছেন আমাদের সঙ্গে, প্রধান শিক্ষক সংগঠনের নেতা। আমি তার কাছ থেকে জানতে চাই, চন্দনবাবু, সরকারি স্কুলে এনজিও মারফত টাকা দিয়ে তারা আবার বলছে তারা প্রলোভিত হয়েছেন, এভাবে নিযুক্ত, তারপর মাইনে পাচ্ছেন না, এখন শোনা যাচ্ছে এনজিওর যে মাথা সে উধাও। এই গোটা বিষয়টা আপনি কি ব্যাখ্যা দেবেন? এটা এভাবে হতে পারে? হয় এক হচ্ছে স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ দীর্ঘদিন নেই, ফলত ছাত্রছাত্রী ভর্তি কিন্তু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শূন্য, এবং সেই তাগিদেই যেভাবে বাঁচতে গেলে একজন যেমন ডুবন্ত মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়, বাঁচার চেষ্টা করেছে স্কুলগুলো। উচিত হয়নি, তাদের উচিত ছিল আরো সতর্ক থাকা, এগুলো নিয়োগ না করা, কিন্তু তারা এই অভাব থেকেই এক ধরনের দারিদ্রতা স্কুলের ক্ষেত্রে থাকাতে তারা বাধ্য হয়েছে। আচ্ছা, দুই হচ্ছে দুই যে জায়গাটা সারা রাজ্য জুড়ে এরকম ধরনের ভুয়ো শিক্ষক নিয়োগ নানা রকম হয়েছে, যার ফলে কি হচ্ছে সমাজে সর্বস্তরে এই জায়গাটা আসছে যে বেকারত্ব চূড়ান্ত পর্যায়ে আছে। সে কারণে তারা ঢোকার জন্য যে কোনো জায়গায় টাকা দিয়ে হোক, এদিক করে হোক, ওদিক করে হোক, এই প্রবণতাটাকে তারা তৈরি করে, এবং বেকার যুবক যুবতীরা সেই কাজটা। হ্যাঁ চন্দ্রবাবু, সেটা বুঝতে পেরেছি যে বেকার যারা রয়েছেন তারা এইভাবে টাকার বিনিময়ে যদি কিছু কাজ জুটে যায় তাহলে বাকি জীবনটা কিছুটা হলেও সেটেলড হয়, সেই আশাতে। কিন্তু আমি জানতে চাইছি যে 3-4 মাস ধরে তারও বেশি হয়তো মাইনে পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না, এটা মনিটরিং হবে না স্কুলের তরফ থেকে? মানে সিস্টেমটা থাকবে না বেকারত্বের কারণ দেখিয়ে? একেবারে আমরা যেটা বলছি শিক্ষা দপ্তরের মনিটরিং, যেখানে এসআই আছেন, ইআই আছেন, এআই আছেন, প্রত্যেকটা স্তরে টায়ারে লোক আছেন, তারা কি এতদিন চুপ করেছিলেন? তারা কেন এতদিন দেখেন? একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাই আমরা তুলছি। অনেক ধন্যবাদ চন্দনবাবু। শুভেন্দু অধিকারী এই বিষয়ে কিছু বক্তব্য রেখেছেন, তার কিছু প্রতিক্রিয়া আছে, শোনাই আপনাদের। 2 নম্বরই কোথায় নেই বলুন? গোটা রাজ্যে চিটফান্ড বন্ধ হয়েছে কেন্দ্রীয় সরকার এবং এনফোর্সমেন্ট ডাইরেক্ট সিবিআইর জন্য, হাইকোর্টের জন্য, সুপ্রিম কোর্টের জন্য, কিন্তু লোটো, অনলাইন লটারি, আমাদের ডিয়ার লটারি, নানাভাবে চিটিংবাজি হচ্ছে। এসসি সার্টিফিকেট ফলস হচ্ছে, নন এসটিরা এসটি সার্টিফিকেট বের করে নিচ্ছে, রূপশ্রীর কার্ড ছাপিয়ে বিয়ের টাকা নিয়ে চলে যাচ্ছে, একজনের টাকা আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে, মাইনরিটি স্কলারশিপের টাকা চুরি হচ্ছে। কোথায় হচ্ছে না জায়গাটার নাম বলুন? গোটা রাজ্যটাই এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে ভরে গেছে। এর কারণ হচ্ছে এখানকার সরকার নিজে দুর্নীতিগ্রস্ত। শুনলেন বিরোধী দলনেতা তার অভিযোগ। অন্যদিকে বিরোধীরা তো অভিযোগ করছেন বারবার যে হেলে পড়েছে সিস্টেম। অনেক ক্ষেত্রে সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে, বাড়ি হেলে পড়ছে একটার পর একটা। কলকাতায় দেখেছেন দক্ষিণদাড়ির ছবি দেখাবো, নতুন খবর, সেখানে বিপজ্জনকভাবে দক্ষিণদাড়িতে হেলে রয়েছে বাড়ি। শহর জুড়ে একের পর এক তাসের ঘরের সিচুয়েশন। বারবার প্রশ্নে পুরসভার নজরদারি, বারবার প্রশ্নে নির্মাণের সময় যাবতীয় অ্যাক্টিভিটি, কাজ, কিভাবে বাড়িগুলো উঠলো, কিভাবে এত বহুতল উঠছে, সব নিয়ম মেনে উঠছে তো? সেই প্রশ্নগুলো আরও একবার, তার কারণ বারবার এই ধরনের ঘটনা। এবার দক্ষিণদাড়িতে আপনাদের দেখাচ্ছি, হেলে রয়েছে বাড়ি। ইঞ্জিনিয়ারদের ঘাড়ে দায় ঠেলে মেয়র মুখ রক্ষার চেষ্টা করছেন ঠিকই, কিন্তু বারবার এই ঘটনা কেন? দেখুন পরপর 6টি ছবি আলাদা আলাদা করে। বাঘাযতীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জানেন বিদ্যাসাগর এলাকায় হেলে পড়া বাড়ির পরপর ছবি আপনাদের দেখাচ্ছি। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরা, বাগুইয়াটি, শিবপুর এবং সত্যেন বোস লেন। এই মুহূর্তে দেখুন সত্যেন বোস রোড, হাওড়া। পরপর 6টা আলাদা আলাদা এতগুলো ঘটনা, পরপর বাড়ি হেলে পড়ার ঘটনা। শুধুমাত্র দায় ঠেলাঠেলি করে এই হেলে পড়া সিচুয়েশন আটকানো যাবে না। দক্ষিণদাড়ির ছবিটা এবার আপনাদের আরও একবার দেখাবো। দক্ষিণদাড়িতে আমার সহকর্মী রঞ্জিত, তোমার থেকে জানতে চাইবো এবং দেখতে চাইবো আরও একবার যে এখানে কিরকম সিচুয়েশন, কতটা হেলে রয়েছে, এখনো পর্যন্ত কি ব্যবস্থা গৃহীত হয়েছে? পর্যন্ত ছবি দেখার আমরা চেষ্টা করি। এই দুটো বাড়ি দেখতে পাচ্ছ,
দুটো বাড়ি একে অপরের গায়ে যেন পিঠে পিঠ লাগিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে। একটি হচ্ছে রঞ্জিত, আমি রিকোয়েস্ট করবো একটু যদি তোমার স্থান পরিবর্তন করা যায়, নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, কথা স্পষ্টভাবে আমি শুনতে পাচ্ছি না। একটু যদি স্থান পরিবর্তন করে তুমি বিষয়টা বলো, তারপর আমরা ছবি দেখাবো প্লিজ। রঞ্জিত, দেখো আমি তোমাকে দেখাচ্ছি এই দক্ষিণ দমদম পুরসভার 33 নম্বর ওয়ার্ড অর্থাৎ দক্ষিণ দাঁড়িতে ঘন জনবহুল এলাকা। আর এই এলাকায় বাড়ির চিত্রটা তোমাকে দেখানোর চেষ্টা করছি। একদম আমরা চলে এসেছি এই বাড়িটি, অর্থাৎ এই বাড়িটি কিন্তু পাশের বাড়ির দিকে অর্থাৎ পেছন দিকে যেন হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং তোমাকে দেখাবার চেষ্টা করছি যে এই বাড়িটিতে এখন মানুষজন রয়েছে, তারা বুঝে উঠতে পারছেন না যে এইভাবে বিপজ্জনক বাড়িতে কিভাবে তারা থাকবেন। অর্থাৎ আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি। একটা ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পর ফিরবো। তবে এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন, দক্ষিণ দাঁড়িতে আবারও বাড়ি হেলে পড়েছে। কি ব্যবস্থা নেয় পুরসভা এক্ষেত্রে দেখার, কিন্তু এই ছবিটা এই মুহূর্তে আরো একবার জানান দিচ্ছে বিপজ্জনক পরিস্থিতি। অন্যদিকে এবার রাস্তা উদ্বোধন করতে গিয়েও শাসক দলের দ্বন্দ্ব সামনে চলে আসলো। বাদুড়িয়ায় বিধায়কের উদ্বোধন করে যাওয়া রাস্তা আবারও উদ্বোধন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের। জেলা পরিষদের বরাদ্দ অর্থে 26শে জানুয়ারি রাস্তা উদ্বোধন করেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুল রহিম। গতকাল ওই একই রাস্তা একই জায়গায় উদ্বোধন করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। অথচ দুবার উদ্বোধনের বিষয়ে জানেন না বিধায়ক বা কর্মাধ্যক্ষ কেউই। এটাই তৃণমূলের কালচার, এক রাস্তার বারবার উদ্বোধনে। তাই বিজেপিও এটা তৃণমূলের কালচার বলে কটাক্ষ করতে ছাড়েনি। দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি পরপর। একই রাস্তা একই জায়গা, দুবার উদ্বোধন কেন? এই প্রশ্নের উত্তর যারা উদ্বোধন করেছেন তারাও জানেন না। 18 নম্বর জেলা পরিষদের যে সদস্য, তার বাড়ি এবং তার এই 18 নম্বর জেলা পরিষদেরই অন্তর্গত এই রাস্তা, এবং এই রাস্তাটা জেলা পরিষদ থেকে 20 লক্ষ টাকা এবং 26 লক্ষ টাকা দুটো রাস্তার জন্য অনুমোদন করে নিয়ে এসেছিল। একটা কাজ কমপ্লিট করেছে, একটা কাজ শুরু হবে, তারই অনুরোধে গেছিলাম। এখানে আবার কেউ এসে উদ্বোধন করছেন, এই বিষয়টা আমি বলতেও পারবো না। এক রাস্তা দুবার উদ্বোধন হয়েছে এরকম কোনো খবর আমার কাছে নেই। বিরোধীরা তো অনেক কিছুই বলে, উনি আপনারা ভাবলে চলবে। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীর কোন্দল তত প্রকাশ্যে চলে আসছে। তৃণমূল আর রাজনৈতিক দল নেই, এটি একটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে। অন্যদিকে স্বাস্থ্যক্ষেত্রে এবার শংসাপত্রের জালিয়াতি কি প্রশ্ন তুলছি, তার কারণ এরকম অভিযোগ উঠছে। ভুয়ো এসসি সার্টিফিকেট দাখিল করে চাকরি হাতানোর অভিযোগ আমডাঙ্গার মেডিকেল টেকনোলজিস্টের বিরুদ্ধে। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, কি অভিযোগ এক্স্যাক্টলি কি হয়েছে? দেখো, এই স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে অভিযোগ যে তিনি যে শংসাপত্র দাখিল করেছিলেন, এসসি সার্টিফিকেট দাখিল করেছিলেন, সেই সার্টিফিকেটটি ভুয়ো। তার কারণ তিনি কায়স্থ হয়েও শিডিউল কাস্ট সার্টিফিকেট দাখিল করেছেন, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবনে প্রথমে জানানো হয়, তারপর স্বাস্থ্য ভবনে জানানোর পর জেলা প্রশাসনিক স্তরেও জানানো হয়, কিন্তু কোনোভাবেই সেই অভিযোগ পাত্তা না পাওয়ায় আবেদনকারী হাইকোর্টের দ্বারস্থ হন এবং সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে মহকুমা শাসক এই স্বাস্থ্যকর্মীর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট বাতিল করতে বলেছেন এবং তার সার্টিফিকেট জমা করতে বলেছেন। তবে স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আবেদনকারী তুলছেন যে 2023 সালে তিনি প্রথম বিষয়টি নজরে আনেন, তার তখনই যদি স্বাস্থ্য ভবন তৎপর হতো তাহলে তাকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতো না। শেষ পর্যন্ত আদালতের দরজা নেড়েই তাকে ন্যায় বিচার আনতে হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। কথা বলছেন আমার সহকর্মী সৌরভ দত্তর সঙ্গে। গ্রামীণ হসপিটালে এমটি ল্যাব পোস্টে 2017 সাল থেকে ভুয়ো এসসি সার্টিফিকেট দেখিয়ে এসসি পোস্টে চাকরি করে আসছেন এবং তার এসসি সার্টিফিকেটটা যে জালি সেটা আমি জানি, কারণ আমি তার বোন এবং তার জন্য আমি এসডিও অফিসে আবেদন করেছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে লুনা সরকার এখনও পর্যন্ত চাকরি করে যাচ্ছেন ওই ভুয়ো এসসি সার্টিফিকেট নিয়ে বহাল তবিয়াতে, এবং বারাসাত থানা ওনার এগেনস্টে, লুনা সরকারের এগেনস্টে কোনো এফআইআর লজ করেননি। এসডিও নির্দেশ সত্ত্বেও বারাসাত থানা কোনো স্টেপ নেননি এবং স্বাস্থ্য ভবনেও
এসডিও অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও লুনা সরকার চাকরি করে যাচ্ছেন এবং স্বাস্থ্য ভবন থেকে লুনা সরকারের এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হয়নি। এখনও তিনি চাকরি করে যাচ্ছেন সে ভুয়ো এসসি সার্টিফিকেট নিয়ে। আমি স্বাস্থ্য ভবনের আধিকারিকদের আবেদন করব যত দ্রুত সম্ভব আপনারা স্টেপ নিন।